আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি, যা শুনলে হয়তো আপনাদের অনেকেরই কপালে চিন্তার ভাঁজ পড়বে। বিষয়টি আমাদের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আমরা যারা সাধারণ মানুষ, তারা হয়তো প্রত্যাহিত জীবনের ব্যস্ততায় অনেক কিছুই খেয়াল করি না। কিন্তু পর্দার আড়ালে এমন কিছু খেলা চলছে, যা আমাদের অজান্তেই দেশের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আজ আমি কথা বলবো ঢাকায় পাকিস্তানি গুপ্তচর সংস্থা বা আইএসআই এর তৎপরতা নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন না বা খেয়াল করেননি গত কয়েক মাসে ঢাকার বুকে নীরবে কি কি ঘটে গেছে। চলুন আজকের আলোচনায় সেই অজানা অধ্যায়গুলো একটু মেলানোর চেষ্টা করি। আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, মনে আছে গত অক্টোবর মাসের শেষের দিকের কথা। পাকিস্তান সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড জেনারেল শাহির শামসাদ মির্জা বাংলাদেশ সফরে এসেছিলেন। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ কূটনৈতিক বা সামরিক সফর মনে হতে পারে। তিনি 4 দিনের মতো বাংলাদেশে ছিলেন এবং এই সময়ে তিনি দেখা করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং আরও অনেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। কিন্তু প্রশ্ন হলো, এই সফরের পরই আসলে কি ঘটল? বিভিন্ন সূত্র, বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এবং গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে জেনারেল মির্জার এই সফরের ঠিক পরপরই ঢাকায় পাকিস্তান দূতাবাসের ভেতরে আইএসআই এর একটি পুরোদস্তর কার্যালয় খোলা হয়েছে। চিন্তা করে দেখুন তো, স্বাধীন বাংলাদেশের বুকে পাকিস্তান দূতাবাসের ভেতরে বসে আইএসআই তাদের কার্যক্রম চালাচ্ছে। শোনা যাচ্ছে একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার অফিসার এই কার্যালয়ের নেতৃত্বে আছেন এবং গত প্রায় 50 দিন বা 2 মাস ধরে তারা এখানে সক্রিয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তারা আসলে এখানে বসে কি করছে? তারা কি বসে বসে লুডো খেলছে? মোটেও না। তাদের কার্যক্রমের প্রভাব আমরা ইতিমধ্যেই দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন, গত 11 ডিসেম্বর যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো, তার ঠিক পরদিন থেকেই দেশটা যেন হঠাৎ করে একটা বারুদের স্তূপে পরিণত হলো। 12 ডিসেম্বর থেকে শুরু হলো সহিংসতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ড কি নিছক কোনো দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল গভীর কোনো পরিকল্পনা? এখানে ভারতীয় সূত্রগুলো বলছে এই অস্থিতিশীলতা তৈরি করার জন্য একটা লাশের প্রয়োজন ছিল, আর ওসমান হাদিকে সুযোগ বুঝে সেই বলিতে পরিণত করা হয়েছে। অভিযোগ উঠছে, এই যে লুট করে দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ল, এর কলকাঠি নাড়ছে ঢাকায় বসে থাকা সেই আইএসআই সেল। এখন আসি তাদের মূল এজেন্ডায়। আইএসআই আসলে বাংলাদেশে কি চায়? তাদের কি আমাদের দেশের গণতন্ত্র বা উন্নয়ন নিয়ে কোনো মাথা ব্যথা আছে? একদমই না। গোয়েন্দা সূত্রগুলো বলছে আইএসআই এর প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের শাসনভার জামাতে ইসলামের হাতে তুলে দেয়া। তারা চায় বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা পাকিস্তানের ভাবাদর্শের সাথে মিতালি করবে। কিন্তু তারা এটাও বুঝে যে হুট করেই জামাতকে ক্ষমতায় বসানো হয়তো সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে তাদের হাতে প্ল্যান বি বা বিকল্প পরিকল্পনাও আছে। আর সেই বিকল্প পরিকল্পনাটি হলো নির্বাচন প্রক্রিয়াকে যতদূর সম্ভব বিলম্বিত করা এবং দেশকে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার মধ্যে রাখা। আমরা ইতিমধ্যে দেখছি দেশে একটা হযবরল পরিস্থিতি, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এই সবই কি সেই পরিকল্পনার অংশ? এমন প্রশ্ন কিন্তু উঠে আসছে।
তারা চাইছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হোক অথবা নির্বাচন পিছিয়ে যাক, যাতে তারা তাদের শেকড় আরো গভীরে ছড়াতে পারে। পাকিস্তান কিন্তু এখানে আমাদের সাথে আত্মীয়তা করতে আসেনি। তারা এসেছে তাদের সুনির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করতে, যার মূল লক্ষ্য বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। কারণ বাংলাদেশ যদি ব্যর্থ হয়, বাংলাদেশ যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে, তবেই পাকিস্তানের লাভ। তবে এই খেলার পরিধি কিন্তু শুধু বাংলাদেশের সীমানার ভেতরেই আটকে নেই। ইতিমধ্যে এর আঁচ লাগছে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও। আর ঠিক এই কারণেই ভারত এখন সবচেয়ে বেশি উদ্বিগ্ন। ভারত যখন জানতে পারল যে তাদের নাকের ডগায় অর্থাৎ ঢাকায় বসে আইএসআই তাদের কার্যক্রম পরিচালনা করছে, তখন তারা নড়েচড়ে বসল। ভারতের শঙ্কা বাংলাদেশ হয়ে উঠবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের নতুন উর্বর ক্ষেত্র। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাকে আমরা সেভেন সিস্টার্স বলি, সেখানে অস্থিরতা তৈরি করাই আইএসআই এর অন্যতম লক্ষ্য। সামনে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সম্ভবত মার্চ এপ্রিলের দিকে। গোয়েন্দা তথ্য বলছে এই নির্বাচনকে সামনে রেখে আইএসআই বড়সড় নাশকতার ছক করছে। তারা চাইছে পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্সকে সন্ত্রাসী সংগঠন তৈরি করতে এবং ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে। ভারত সবসময়ই তাদের পশ্চিম সীমান্ত অর্থাৎ পাকিস্তান সীমান্ত নিয়ে চিন্তিত থাকে। এখন যদি পূর্ব সীমান্ত অর্থাৎ বাংলাদেশ সীমান্ত দিয়েও একই ধরনের হুমকি আসতে থাকে, তবে তা ভারতের জন্য সত্যি বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তান চাইছে ভারতকে এই দুই দিক থেকে চাপে রাখতে, আর সেই কাজের জন্যই তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চাইছে। দেখুন, বর্তমান সরকার বা ইউনূস প্রশাসনের সাথে পাকিস্তানের এই অতি ঘনিষ্ঠতা অনেককেই ভাবিয়ে তুলেছে। গত ১.৫ বছরে পাকিস্তান থেকে ডজন খানেকের বেশি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, সামরিক এবং বেসামরিক মিলিয়ে। এই ঘন ঘন যাতায়াত কি শুধুই বন্ধুত্বের নিদর্শন, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? জেনারেল শাহির শামশাদ মির্জার সফরের পর আইএসআই কার্যালয় খোলার অনুমতি দেওয়াটা কি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি নয়? সন্ত্রাসবাদকে উস্কে দেয়া বা সীমান্ত সুরক্ষাকে হুমকির মুখে ফেলার যে আশঙ্কা করা হচ্ছিল, তাকে এখন অনেকটাই সত্য হতে শুরু করেছে। দেশের সাধারণ মানুষ হিসাবে আমাদের হয়তো গোয়েন্দাগিরি করার সুযোগ নেই, আমাদের হাতে সেই তথ্যও নেই। আমরা প্রাকৃতিকভাবেই চলছি, ভাবছি যা হওয়ার তা হবে। কিন্তু রাষ্ট্রযন্ত্র যদি সজাগ না হয়, যদি আমরা বুঝতে না পারি যে আমাদের ব্যবহার করা হচ্ছে, তবে এর মাসুল আমাদের সবাইকে দিতে হবে। ওসমান হাদির মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। আজ হয়তো ওসমান হাদি, কাল হয়তো অন্য কেউ। এভাবে লাশের রাজনীতি আর বিদেশি শক্তির ক্রিয়ানক বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে? পাকিস্তান চাইছে বাংলাদেশ ব্যর্থ হোক, কারণ বাংলাদেশ সফল হলে, বাংলাদেশ এগিয়ে গেলে তা পাকিস্তানের জন্য লজ্জার। তারা ৭১-এও হেরেছে, কিন্তু সেই পরাজয়ের গ্লানি তারা কোনোভাবেই ভুলতে পারেনি। তাই তারা চাইছে যে কোনো উপায়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখতে, ভারতের জন্য হুমকি হিসাবে দাঁড় করাতে। কিন্তু আমরা কি তা হতে দেব? ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ আবার কি পাকিস্তানি ষড়যন্ত্রের জালে আটকা পড়বে? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই বাংলাদেশ পথ হারাবে না। আমাদের দেশের মানুষ সংগ্রামী, তারা সচেতন। হয়তো সাময়িকভাবে কিছু কালো মেঘ আমাদের আকাশ ঢেকে ফেলেছে, কিন্তু এই মেঘ কেটে যাবে। আমরা কোনো বিন্দেশি গুপ্তচর সংস্থার খেলার পুতুল হতে চাই না। আমাদের ভাগ্য আমরাই গড়ব। তবে তার জন্য প্রয়োজন সচেতনতা। আমাদের বুঝতে হবে কারা আমাদের বন্ধু আর কারা বন্ধুত্বের মুখোশ পরে আমাদের ক্ষতি করতে এসেছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, চোখ কান খোলা রাখুন। আমরা আশা করি আমাদের নীতি নির্ধারকদের সুবুদ্ধির উদয় হবে এবং তারা দেশের স্বার্থকে সবার উপরে স্থান দেবেন। কোনো বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসাবে বাংলাদেশকে ব্যবহার করতে দেবেন না। আইএসআই বা অন্য যে কোনো দেশের সংস্থার অপতৎপরতা রুখতে বাংলাদেশ আবারও শান্তির পথে এগিয়ে উন্নয়নের পথে ফিরে আসবে। এটাই আমাদের প্রত্যাশা। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।